এবং এই অপেক্ষাটা অনেক দিনের, বছরের পর বছর। আপনি বলেছেন 17 বছরের অধিক। তারেক রহমান নির্বাসিত জীবন যাপন করলেও আমাদের সঙ্গে কিন্তু খুব ঘনিষ্ঠ। আমাদের সঙ্গে বলতে আমি আমাকে বোঝাই নাই, বা বিএনপির সাধারণ নেতা কর্মীদেরকে শুধু বুঝাই নাই, দেশবাসীর সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে পড়েছেন উনি। এই যে ওনার সঙ্গে সারা দেশের মানুষের খুব কাছ থেকে মনে হয় যে দেখা সাক্ষাৎ, যদিও সেটা অনলাইনে, স্কাইপিতে, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে খুব কাছাকাছি মানুষ, কিন্তু সাধারণ মানুষ আমরা খুব কাছ থেকে তাকে গত বছরগুলোতে দেখছি। এই যে তার সঙ্গে সম্পর্কটা মানুষের, সেটা একটা এমন একটা বন্ধন বা হৃদ্যতাপূর্ণ হয়ে পড়েছে। এটা হলো তারেক রহমানের সঙ্গে সাধারণ মানুষের যে সম্পর্ক, এবং সম্পর্কের মাধ্যমে আস্থা বিশ্বাস সৃষ্টি হওয়া, এটা একদিনে হয় নাই। 2007 সালের 7ই মার্চ তারেক রহমান গ্রেপ্তার হন, এবং 2008 সালের 11 সেপ্টেম্বর উনি লন্ডন যান যুক্তরাজ্যে। 2008 সালের 3 সেপ্টেম্বর তিনি জেল থেকে মুক্তি পান। প্রায় 18 মাস তিনি জেলে ছিলেন, এবং জেলে যাওয়ার আগ মুহূর্ত 1/11 একটা সরকারের পরিচালনা করতে গিয়ে ভুল হতে পারে, অভিজ্ঞতার অভাব থাকতে পারে, কিন্তু তার মানে এই না 1/11-তে বিএনপিকে, খালেদা জিয়াকে প্রাইম মিনিস্টার ছিলেন, এবং ওনার ছেলে জনাব তারেক রহমানকে এত অত্যাচার নির্যাতনের মধ্যে নিয়ে গিয়ে কারাগারে এইভাবে রাখা, সেখানে অত্যাচার করা, নির্যাতন করা এবং দেশ ত্যাগে বাধ্য করা, যদিও চিকিৎসার জন্য ওনাকে যেতে হয়েছে। এই জিনিসগুলা আজকে আমাদেরকে আবার নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে সেই দীর্ঘদিন পর তারেক রহমান আসছেন। তারেক রহমান বাইরে থাকা অবস্থায় প্রতিনিয়ত আমাদের সঙ্গে কথা বলতেন। একটা ওয়ার্ড, ইউনিয়ন, থানা, পৌরসভা, উপজেলা, জেলা, কেন্দ্র, শুধু বিএনপিই না, তিনি পেশাজীবীদের সাথে কথা বলতেন। তিনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই যে লয়ার, এমনকি যারা কৃষক, শ্রমিক অথবা রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, এই ধরনের অনেকের সাথেই কিন্তু ওনার এঙ্গেজমেন্টটা বারবার হয়েছে। এই দীর্ঘ সময় উনি দেশের বাইরে থাকাকালীন আমাদেরকে গত 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে, এবং সেই পরিস্থিতি আমরা ফিল্ডে থেকে যেভাবে মোকাবেলা করেছি, উনি বিদেশে থেকেও কম কিন্তু মোকাবেলা করেন নাই। একদিকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আরেকদিকে নির্বাসিত জীবন থাকা অবস্থায় 75টা মামলার তিনি আসামি হয়েছেন, এবং তিনি একটা বক্তব্য দিবেন, একটা বিবৃতি দিবেন, একটা কথা মিডিয়াতে প্রকাশ করবেন, মুখ বদ্ধ করে তাকে রাখা হয়েছিল এবং কণ্ঠরোধ করে রাখা হয়েছিল। এখানে আমি একটি বিষয় যোগ করতে চাই। ছবি, শুধু বক্তব্য, শুধু ওনার বক্তব্য না, ওনার ব্যাপারে কিন্তু আমরা দেখেছি বিগত সময়গুলোতে নানান রকম সমালোচনা, আলোচনা মানে তৈরি হয়েছিল, কিন্তু আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে যেই তারেক রহমানকে আমরা দেখতে পেলাম বা দেশের মানুষ দেখতে পেয়েছে, যেই সমালোচনাগুলো কিংবা আলোচনাগুলো কিংবা এই যে হাওয়া ভবন কিংবা আরও বিভিন্ন বিষয় উঠে আসতো, আপনি নিশ্চয়ই জানেন, তো সেগুলোর সাথে 5 আগস্ট পরবর্তী তারেক রহমানের যে কথা বলার ভঙ্গি, তার যে চিন্তা ভাবনা, সেই কথাগুলো বলে সেই জায়গাগুলো নিয়ে একটু যদি বলেন। এর মধ্যে এই যে আন্দোলন সংগ্রাম করে তিনি দলকে, দেশকে, দেশের মানুষের সঙ্গে থেকে এবং অন্যান্য রাজনৈতিক দলকে একত্রিত করে একটা নেতৃত্ব দেওয়া, এটা ওনার একটা যে চিন্তা, ওনার ধারণা, ওনার দূরদর্শী চিন্তাভাবনা থেকেই এই জিনিসটা হয়েছে এবং আন্দোলনটা বেগবান হয়েছিল। 5 আগস্টের পর দেখেন, আমি জেলে ছিলাম 5 তারিখে, এবং জেলখানা থেকে যখন
সেই জেলার সুপার তারা এসে আমাদেরকে মোবাইল দিচ্ছে, কথা বলেন, সারা বাংলাদেশে আপনারা কথা বলে কন্ট্রোল করেন। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অনেক ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে যাওয়ার সম্ভাবনা। তারেক রহমানের একটা ভিডিও বার্তা আপনারা খেয়াল করবেন, এই এক ভিডিও বার্তার সঙ্গে সঙ্গেই সারা বাংলাদেশে, যেখানে যদি ওই দিন বা এর পরে এক সপ্তাহ ধরে হাজার হাজার লোক মারা যেত, অবাক হওয়ার মতো কিছু ছিল না। এত অত্যাচার, এত নির্যাতন আমাদের উপর ছিল। 17 বছর কথা বলছি, শুধু বিএনপির নয়, সবার, সারা দেশের মানুষের এই পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। এবং 6 তারিখে আমরা বের হই, 5 তারিখে থাকা অবস্থায় জেলখানায় ওনার সঙ্গে, ম্যাডামের সঙ্গে আমরা কথা হওয়ার পর আমরা নিজেরা আমাদের এলাকাতে পর্যন্ত কথা বলেছি। উনি ভিডিও বার্তা দিয়েছেন, সবাই সেটা ধৈর্য সহকারে শুনেছেন এবং দায়িত্ব নিয়ে বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিলেন। আরেকদিকে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যেন, বিশেষ করে থানা, এসপি অফিস, ডিসি অফিস, যেখানে একটা ক্রোধ ছিল, যেখানে একটা আক্রমণাত্মক চিন্তা চেতনা ছিল যে আঘাত করা যায় কিভাবে, এই ধরনের পরিস্থিতি উনি কন্ট্রোল করে ফেলেছেন ওনার সংগঠনের মাধ্যমে, ওনার নেতৃত্বের মাধ্যমে এবং সবাইকে আহ্বান জানানোর মধ্য দিয়ে। তো আজকে তারেক রহমান আসছেন, আমরা তো আগেই বলেছি দীর্ঘদিন সাধারণ মানুষ তার সঙ্গে এমনভাবে নিবিড় সম্পর্ক হয়ে গিয়েছে। ওনার আশাটাকে একটা ঐতিহাসিক দিন হিসাবে আমরা দেখছি। তিনি যখন আসবেন, আমার মনে হয় বাস্তবে আমরা দেখার পর আমরা এটাকে আরও বেশি বিশ্লেষণ করতে পারব। এখন পর্যন্ত যেই জিনিসগুলো আমরা লক্ষ্য করছি, যে গত কয়েকদিন যাবৎ সাধারণ নেতাকর্মীদের মধ্যে, মানুষের মধ্যে যে একটা উৎসাহ, উদ্দীপনা, স্বতঃস্ফূর্ততা, আরেকদিকে একটা আবেগ কাজ করতেছে। আবেগ আবার আমরা আপ্লুত হচ্ছি। কেন? যে তারেক রহমান আসছেন, তিনি কিন্তু খুব যে একটা উৎসাহ, উদ্দীপনা, একটা বড় সম্বর্ধনা নিয়ে আসছেন তা কিন্তু নয়। আমরা তাকে রিসিভ করতেছি, একটা অভ্যর্থনা জানাচ্ছি। উনি মায়ের কাছে যাবেন, মাকে দেখতে যাবেন, এখানে আবেগের ব্যাপার। জি, আমরা সে বিষয়ে জানতে চাই যে জনাব তারেক রহমান দেশে আসবে, নিশ্চয়ই অনেক বড় একটা ব্যাপার ঘটবে, আর আপনি সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আগামীকাল। তিনি এয়ারপোর্ট থেকে যে প্রথমে যে অভ্যর্থনা, যে সংবর্ধনা দিবেন আপনারা, আমি সম্বর্ধনা বলছি না, এটাকে অভ্যর্থনা দিবেন, তিনি সেখানে এসে যুক্ত হবেন। তো এই যে আসার যে পরিকল্পনাটা, কিংবা বিমানবন্দরে কারা ওনাকে রিসিভ করবেন, এই পুরো পরিকল্পনাটা একটু যদি বলতেন আমাদের। দেখুন, উনি আসছেন, প্রথমত এয়ারপোর্টে আমাদের স্ট্যান্ডিং কমিটি ওনাকে রিসিভ করবেন। ওনার ফ্যামিলি মেম্বার যারা আছেন, ওনার সহধর্মিণী এবং ওনার মেয়ে বা ওনার সঙ্গে আরও যারা সঙ্গী থাকবেন, ওনারা সরাসরি বাসায় চলে যাবেন ভিন্ন পথে। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের স্ট্যান্ডিং কমিটি, আমাদের 300 ফিটে যেখানে আমরা সবাই জমায়েত হব, রাস্তার দুই পাশে হয়তো সাধারণ মানুষের একটা উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে, সেখানে আবেগের মধ্য দিয়ে সবাই তাকে রিসিভ করবেন। ওখানে আমরা একটা মঞ্চ করেছি, সেই মঞ্চের মধ্যে উনি হায়েস্ট আমার মনে হয় 30 মিনিট উনি থাকবেন, জাস্ট কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যে। এরপরে ওনার প্রোগ্রামটা হলো এবার কেয়ার হসপিটালে, সেখান থেকে তিনি সরাসরি বাসায় চলে যাবেন। আমরা প্রোগ্রামটাকে যদিও খুব একটা আনুষ্ঠানিকতার মধ্যে রাখি নাই, কিন্তু আমরা লক্ষ্য করছি যে বাস্তবতা আজকে থেকে আমরা উপলব্ধি করছি, বা গত কয়েকদিন যাবত থেকে উপলব্ধি করছি, দীর্ঘদিনের ওই যে প্রতীক্ষা কবে নাগাদ আসবেন। যেহেতু তিনি কালকে 12টার সময় এসে নামবেন, তখনই আমরা একটা শুকরিয়া আদায় করব, মোনাজাত দেব। এর আগেই আমাদের এয়ারপোর্টে আমাদের স্ট্যান্ডিং কমিটি যখন রিসিভ করবেন, উনি সরাসরি আসতে হয়তো একটু সময় লাগবে। সেখানে মিডিয়ার অনেক কর্মী আপনাদের থাকবে এবং সিকিউরিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি, তার জন্য সেখানে সিকিউরিটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের, আমরা তাদের কাছে সহায়তা চেয়েছি, ওনার সহযোগিতা করবেন। আমাদের নিজস্ব ভলান্টিয়ার্স টিম থাকবে, সবাই মিলে আমরা ওনাকে নিয়ে আসার পর মঞ্চে উনি কৃতজ্ঞতা প্রকাশ করে উনি দেশবাসীর সামনে 2-4টি কথা বলবেন। কথা বলেই
আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে অসুস্থ, রাজধানীর এবারকার হসপিটালের পার্শ্ববর্তী, সেখানে যাবেন, মায়ের সঙ্গে দেখা করবেন। এই যে আবেগ, এবং সেখানে আমরা যেটা জানতে পেরেছি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের যে আগমন সেই খবরটি তিনি পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন সন্তানের দেশে আগমন উপলক্ষে। তো ওনার এখন শারীরিক অবস্থা কি বা কোন পর্যায়ে আছেন? আমি যতটুকু জানি উনি তো সিসিউতে আছেন। ওইখানে আমরা তো বাইরে হয়তো বা খোঁজখবর নিচ্ছি, আমাদের ডাক্তার সাহেবরা ভালো বলছেন। এখন পর্যন্ত খুব ভালো অবস্থায় উনি আছেন বলার কোনো সুযোগ নাই। তবে তিনি তারেক রহমান যাবেন, দেখা হবে, এই যে একটা আবেগঘন পরিবেশ, আমরা সে অপেক্ষায় তো আছি। এবং খুব বেশি করে বলার মতো এখানে আসলে কিছু নাই। মা এবং ছেলের দেখাটাই তো একটা আবেগঘন পরিবেশ, পরিস্থিতি। বাকিটা আমাদের ডাক্তার সাহেবরা ওনারাই তুলে ধরবেন, তো ওনারাই বলবেন। এবং ওইখান থেকে সরাসরি উনি বাসায় যাবেন। এই গেল 25 তারিখের প্রোগ্রাম। কালকে 26 তারিখে আমরা ওনার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা হলো জনাবেরই আমরা আগামী পরিকল্পনাগুলো আমরা নিশ্চয়ই আলোচনা করব। যেটি আমি জানতে চাই, আপনি একটু আগে বলছিলেন যে আবেগের কথা বলছিলেন, তো যেই আবেগ নেতাকর্মীদেরকে ছুঁয়ে যাচ্ছে, নিশ্চয়ই আপনারা কিংবা বিএনপি যারা করেন, সাধারণ মানুষ এই আবেগের বাইরে না। একে তো তিনি 17 বছর পর দেশে ফিরবেন, তার উপর তার মায়ের সাথে দেশের মাটিতে সাক্ষাৎ 17 বছর পর, এবং দেশ অনেক সংকটের মধ্যে আছে। দেশনায়ক ফিরছেন, মানুষ যেটি বলছেন বা আপনাদের নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে যেটি আকাঙ্ক্ষা প্রকাশ করছে, এবং আমরা যেটি পত্রপত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি বা গণমাধ্যমে, যে অন্তত অর্ধকোটি মানুষ জনসমাগম করার যে আপনাদের পরিকল্পনা, এই যে আবেগ, এই যে মায়ের সাথে ছেলের সাক্ষাৎ, কিংবা তিনি যখন 300 ফিটে অভ্যর্থনা মঞ্চে উঠে দাঁড়াবেন, এই যে জনস্রোত, এই আবেগ আপনারা সামাল দিবেন কিভাবে? এটা খুব কঠিন, সামাল দেওয়াটাই খুব কঠিন। আবার এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিটাও কিন্তু গুরুত্বপূর্ণ। মানুষগুলোকে তো আমরা আটকে রাখতে পারবো না। এখানে আটকে রাখাটাও কিন্তু আরেকটা সমস্যা তৈরি হতে পারে। এই জন্য আমাদের ভলান্টিয়ার্স টিম, আমাদের নেতৃবৃন্দের নেতৃত্বে এবং সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমরা এমনভাবে কিছু ডিরেকশন দিচ্ছি যে কোথায় গাড়িগুলো থাকবে, কোথায় বিভিন্ন গাড়িগুলো আসার পর মানুষ পায়ে হেঁটে হয়তো বা আসবে, ইভেন বিমানবন্দরে যাত্রীরা কিভাবে যাবে, সেখানে আমাদের একটা হেল্প ডেস্ক আছে। আমরা তাদেরকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমাদের বাইক সামনে থেকে তাদের গাড়িগুলোকে আমরা পাস করে দেওয়ার ব্যবস্থা করব, অ্যাম্বুলেন্সগুলোকে আমরা ডিরেকশন দিয়ে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এবং এই মানুষগুলোকে যেন একটা শৃঙ্খলের মধ্যে নিয়ে আসা যায়, সেটাই আমরা চেষ্টা করছি। আমরা বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে যেন কোনো কিছু না হয়, আমাদের নেতাকর্মীদেরকে আমরা আজকেও বিভিন্নভাবে মঞ্চে গিয়ে আমরা সেটা দেখাশোনা করছি, সেখান থেকে ব্রিফিং করেছি, আমাদের ভলান্টিয়ার্স টিমদেরকে আমরা গাইড করতেছি, ব্রিফিং দিচ্ছি। সব কিছু মিলে কালকে যদি বন্ধের দিন, 25 তারিখ 26 তারিখ বন্ধ, পরপর 3 দিন বন্ধ, এই বন্ধটাও আমাদের জন্য অনেকটা সহায়ক। তা আমি মনে করি আমাদেরকে কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে, এবং আমরা দেশবাসীকে আহ্বান করছি যে কালকে ওনারা আসবেন, এবং যাদের খুব বেশি অসুবিধা হবে একটু আগে ভাগে যেন ওনারা এয়ারপোর্টের দিকে যান বা গন্তব্যস্থলে যাওয়ার ক্ষেত্রে একটু অগ্রিম ব্যবস্থাটুকু নেন। জনাব, যখন আমরা জনসমাগমের আলোচনা করছি তখন, বা আপনার সাথে আমি যখন আলোচনা করছি তার কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি যে মগবাজার ফ্লাইওভারের উপর থেকে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং একজন মারা গেছে, এরকম একটি তথ্য আমরা পেয়েছি। তো এটি একটি ব্যাপার। এর বাইরে দেশে গত কিছুদিন ধরে যে ঘটনাগুলো ধারাবাহিকভাবে ঘটে গেছে, প্রকাশ্যে হত্যা, আপনাদের একজন প্রার্থী জনসংযোগ করার সময় এত মানুষের ভিড়ে তাকে গুলি করা হলো, একজন মারা গেল, হাদিকে হত্যা করা হলো, এই সবগুলো পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে জনাব তারেক রহমান যেহেতু এখন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চরিত্র, তার নিরাপত্তা কিংবা সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনারা কি কোনো আলাদা কোনো পরিকল্পনা করেছেন কিনা, সেটি কি কীভাবে দেখেন? দেখুন, আমরা বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই বেড়ে ওঠা। স্বাধীনতার যুদ্ধ বলেন এবং পরবর্তীতে অনেক বিশৃঙ্খল পরিবেশ, বিভক্তি, 7ই নভেম্বর সিপাহী জনতার, এরপরে আপনি আসেন প্রেসিডেন্ট জিয়ার শাসন, মাত্র অল্প কয়েকদিন, 3.5 বছর উনি গ্রামের মানুষের সঙ্গে খুব বেশি মিশে গিয়েছিলেন। ওনাকে
চট্টগ্রাম সার্কিট হাউসে শাহাদাত বরণ করতে হয়, মৃত্যুবরণ করতে হয়। এরপরে এরশাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা ছাত্ররা আন্দোলন সংগ্রাম করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এরপরে তো আবার এই দেশে অনেক আন্দোলন হয়েছে, 173 দিন 72 দিন হরতাল অবরোধ হয়েছে। এই লড়াই সংগ্রাম করতে করতেই কিন্তু আমাদের এখানে আসা। 111 পার করেছি। এরপরে 17 বছর, দীর্ঘ 17 বছর সংগ্রাম করতে করতে এখানে এসেছি। তা আমরা প্রতিটা মুভমেন্টের জন্য আমরা মানে নিজেদেরকে মনে তৈরি করেই নিয়েছি, এবং এটা এই দেশের মানুষের চলার ক্ষেত্রে এবং যেখানে বসবাস করি, যেখানে ব্যবসা করি, যেখানে চাকরি করি, যেখানে রাজনীতি করি, সব কিছুর সঙ্গেই একটা আন্দোলন সংগ্রাম জড়িত। তা আমরা সব কিছুকে বিবেচনা রেখেই আমাদের এই পথ চলাটা। দেখেন, আপনি যেটা বলছেন, আজকে একটা ককটেল মেরে মগবাজারে ফ্লাইওভার থেকে সেখানে একজনের উপর আচমকা এইভাবে একজনকে হত্যা করা হলো। এটা কিন্তু ষড়যন্ত্র থেমে যায় নাই। 5 আগস্টের পর এখনও ষড়যন্ত্র থেমে থাকে নাই, সব কিছু বন্ধ হয়ে যায় নাই। অনেক ষড়যন্ত্র চলছে দেশে বিদেশে, এবং ষড়যন্ত্রকারীদেরকে কেউ না কেউ আবার শেল্টারও দিচ্ছে। সেটি জিজ্ঞেস করছিলাম। এই যে শরীফ ওসমান হাদি, তাকে হত্যা করা, সে তো একটা ফ্যাসিস্টের বড় ধরনের লোক ছিল। যে ছেলেটা হত্যা করছে এখন পর্যন্ত খুঁজে পায় নাই, যেটা প্রায় প্রমাণিত। নিশ্চয়ই কারো না কারো শেল্টার তেরা ছিল, যারা ইন্ধনদাতা, শেল্টার দাতা। এটা শুধু হাদি হত্যার ক্ষেত্রেই বলছি না। আপনি প্রথম আলোতে যান, যারা এই ধরনের অপকর্মের সঙ্গে জড়িত হলো, ডেইলি স্টার যারা হামলা করলো, আপনি সাংবাদিক নুরুল কবির উপরে যারা হামলা করলো, একজন মানুষকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারা। আমার লক্ষ্মীপুরে একটা বাড়িতে আমার বিএনপির একজন নেতা থাকেন, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, গ্রামের চর এলাকায়। সে খুব অ্যাক্টিভ। তার বাড়ির চারপাশে হয় পেট্রোল দিয়ে অথবা গান পাউডার দিয়ে জ্বালিয়ে দিয়ে তার পরিবারকে মেরে ফেলার যে প্ল্যান, এগুলো কিন্তু একটা যোগসূত্র। এরা কারা, মানে কারা করছে, এরা কারা, এটাই তো প্রশ্ন, এটাই তো বের করতে হবে। তো সেই জায়গায় সরকারকে তো আপনারা সহযোগিতা করছেন। আমরা সরকারকে সহযোগিতা করছি এবং করেও যাব, কারণ আমাকে একটা নির্বাচিত সরকার হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে, নিয়ে যেতে হবে। কারণ একটা নির্বাচিত সরকার যতটুকু স্ট্রেংথ নিয়ে এগুলোকে ফেস করবে, মোকাবেলা করবে, একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এটা খুব টাফ। কিন্তু এই সরকার দিয়েই কিন্তু আমার স্বাভাবিক জীবনে চলে যেতে হবে। আমি তো এই লড়াই সংগ্রাম থেকে সারা জীবন মিছিল করব, মিটিং করব, আন্দোলন করব, সংগ্রাম করব, এর মধ্যে থাকলেই তো চলবে না। দেশটাকে তো তৈরি করতে হবে, দেশটাকে তো আমার নতুন করে নির্মাণ করতে হবে। তো সেই জন্য নতুন বাংলাদেশ গড়তে হলে একদিকে নির্বাচিত সরকার, আরেকদিকে এই সরকারকে সহযোগিতা করা, এবং এই নির্বাচিত সরকার করার ক্ষেত্রে আমরা তো দীর্ঘদিন আমাদের বিএনপির রাজনীতি থেকে আমরা কিছু সংস্কারের কথা বলেছি। আপনি লক্ষ্য করেছেন, তারেক রহমান বিদেশে বসে শুধু কথাই বলেন নাই, তিনি বিশেষ করে 2018 নির্বাচনের পর যখন দেখলেন যে এক ব্যক্তির শাসন, একদলীয় শাসন, একটা ফ্যাসিবাদ ওই শাসনের মধ্যে লুকিয়ে আছে, একটা কর্তৃত্ববাদী শাসন এবং একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে একটা দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতা চলছে, এখান থেকে বের হতে হলে একটা নতুন শাসন ব্যবস্থার প্রয়োজন। ওনার চিন্তা, ওনার ধারণা, ওনার জ্ঞান, ওনার দূরদর্শী হিসাব নিকাশ থেকেই। জনাবিনী, আমি এই জায়গায় একটু যোগ করতে চাই বা প্রশ্ন করতে চাই আপনাকে। আপনি ছাত্রদলের সভাপতি ছিলেন, আপনি তারেক রহমানকে খুব কাছ থেকে দেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যখন পড়ছেন তখনও তিনি আপনার সাথে ছিলেন বা আপনি তার সাথে ছিলেন। তো ওই সময়কার যে তারেক রহমান, কিংবা আপনি এতক্ষণ ওনাকে নিয়ে আলোচনা করছিলেন, ওনার চিন্তা ভাবনা, কিংবা 17 বছর উনি কী করেছেন, ওই সময় তারেক রহমান আর এখনকার যে তারেক রহমান, এর মধ্যে আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনি পার্থক্য কতটুকু খুঁজে পান? দেখুন, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওই বছরেই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হন। আর আপনারা ব্যাচমেট? জি। তা উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তখন সেশন জাম ছিল, প্রায় 4 বছরের কোর্স, আর 8 বছর লেগে যেত। খুব বুদ্ধিমান ছিলেন। আমরা তো ওনার সঙ্গে খুব কাছাকাছি মিশেছি কলেজ জীবন থেকে। আমরা সারাদিন মিছিল করতাম, মিটিং করতাম, এবং মিছিল মিটিং শেষে ওনার সঙ্গে আবার আড্ডায়ও বসতাম, কথাবার্তা বলতাম।
এবং রাজনৈতিক আলোচনাও তখন হতো। আপনার উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্টে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এবং পরবর্তীতে এলএলবি ভর্তি হলেন। কিন্তু ওইখানে কিন্তু উনি পরীক্ষা না দিয়ে উনি ডিগ্রি পাশ করেই দ্রুত ডিগ্রি পাশ করে নিলেন। কিন্তু তার যে মেধা সেটা সবচেয়ে বেশি প্রকাশ পেল তার এই যে ছাত্র রাজনীতি শেষে। ছাত্র রাজনীতি তো একেবারে যে উনি খুব অ্যাক্টিভলি মাঠে আমাদের মতো থাকতেন তা কিন্তু না, আমরা পরামর্শ নিতাম। আমরা যখন ম্যাডামের সঙ্গে দেখা করতাম তখন উনি পাশে থাকতেন, উনি কিছু কথা বলতেন। এটা ছিল আমাদের ছাত্র রাজনীতির সঙ্গে তার পরামর্শমূলক আলোচনা। অথবা আমরা যেহেতু ঢাকা ইউনিভার্সিটি একই সঙ্গে পড়ালেখা করছি, তখন উনি পার্সোনালি হয়তো বা কিছু কথাবার্তা বলতেন যেগুলো আমরা খুব বেশি শেয়ার করতাম।